থেকে আমাদের যে অতিথি আছেন তিনি খুবই একজন বিশেষ মানুষ। ওনার লেখা বই, ওনার লেখা কথা, ওনার চিন্তা ভাবনা সেটা কিন্তু ওনার লেখা থেকেই আমরা জানতে পেরে যাই। তো আমরা আজকে যার সম্বন্ধে যার ব্যাপারে সব জানবো উনি হলেন দেবীপ্রসাদ চৌধুরী, একজন বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক দেবীপ্রসাদ চৌধুরী। তো প্রথমেই আমি দেবীপ্রসাদ বাবুকে এই অনুষ্ঠানেতে স্বাগত জানাই। নমস্কার দাদা, কেমন আছেন? আমাদের এই শোতে আপনাকে স্বাগত। তো প্রথমেই জানতে চাইবো যে এই বর্তমান পরিস্থিতির যা যা চলছে এই সব মধ্যে ভালো থাকাটা তো আমাদের খুব দরকার। তো এরকম একটা জায়গায় আপনি পুরোভাবে শারীরিকভাবে, মানসিকভাবে সব কিছু মিলিয়ে কেমন আছেন, কি বলবেন এখনকার থাকাটা, সেটা যদি দু চার কথায় আমাদের বন্ধুদেরকে জানান। আমরা কেমন আছি সেই কথাটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে এখানটায়। আমার অভিজ্ঞতায় যা বলবো দর্শকদের এবং এই অনুষ্ঠানের যারা রয়েছেন তাদের প্রতি এবং সবার প্রতি, আমাদের দেশবাসী বলে নয়, আমাদের সারা পৃথিবীর কথা আমার বিভিন্ন উপন্যাসে উল্লেখ করেছি। জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে প্রত্যেকের সম্মান দেওয়া উচিত এবং অদূর ভবিষ্যতে যেন মানুষে মানুষে কোনো ঝগড়াঝাটি না হয়, সেই কথাই আমি উপন্যাসের মাধ্যমে বলতে চেয়েছি। আর কেমন আছি বলতে, বর্তমানে সব ভেজাল দেখতে পাচ্ছি, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল। এই ভেজাল খেতে খেতেই আমাদের চলতে হবে এবং এর মধ্যে দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য সেইগুলোকে রক্ষা করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্যটাই হচ্ছে মুখ্য। শিক্ষার সঙ্গে সঙ্গে অন্যদিকে নজর দিতে হবে একটু, কারণ আমাদের এই যে লেখার জগৎ, এখানটায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সেটা হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা দেশে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। সেই দিকটা চিন্তা করলে আমার মনে হয় প্রতিটা দেশকে একত্রিতভাবে ভাবতে হবে। আর আরেকটা কথা, যে আমাদের যা বয়স হচ্ছে ওষুধের পরিমাণ বাড়ছে, এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট উন্নতির দরকার, কারণ ভেজাল খাচ্ছি সবাই, ভেজালকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। এবার জানতে চাইবো আপনার একেবারে ছোটবেলাকার সময় থেকে, কারণ এই যে 1962 সাল ক্লাস 6 যখন আপনি আপনার প্রথম লেখা শুরু করেন, সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর তো এই জার্নিটায় তো অনেক কিছুর আপনি অভিজ্ঞতা পেয়েছেন, অনেক কিছুর সাক্ষী আছেন আপনি। তো সেখানে একদম ছোটবেলার কথা এখন যখন আপনার মনে পড়ে, তো সেই দিক দিয়ে কীরকম ছিলেন আপনি সেই ছোটবেলাটায়, কি থেকে মানে আপনার অনুপ্রেরণা এই যে লেখার, তো এই অনুপ্রেরণাটা আপনার কোথা থেকে এসেছে? ছোটবেলায় আমি খুব ডান পিটে ছিলাম। খেলাধুলায় যত বড় হয়েছি, ক্রিকেট, ফুটবল আর দুষ্টুমি করা তো ছিলই। ছোটোবেলাটা আমাদের খুব ভালো কেটেছে এই জন্যে যে আমরা যৌথ ফ্যামিলিতে বসবাস করতাম। এই যৌথ ফ্যামিলিতে, অর্থাৎ যৌথ পরিবার, পারিবারিক একটা সংস্কৃতি আমাদের ছিল। প্রত্যেকেই শিক্ষিত এবং আমাদের বায়ুসেনার প্রতিটি বিভাগে আমাদের ফ্যামিলির থেকে, যেমন এক কাকু ছিলেন, তিনি ক্যাপ্টেন ছিলেন, তারপর রিটায়ারমেন্ট। এক দাদা মেজদা, তিনি এয়ার মার্শাল।
ভাইস এয়ার মার্শাল হিসেবে যখন তিনি ছিলেন তখন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন শ্রীলঙ্কার সঙ্গে যুদ্ধ। একদিনে 24 ঘন্টায় ক্লিয়ার করে দিয়েছিল সে অশান্তি। সেটা দীর্ঘ হয়ে যাবে, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। এরপরে আমাদের এক ভাতিজা সে এয়ারফোর্সের এয়ার মার্শাল ছিলেন, এয়ার মার্শাল হয়ে রিটায়ার করেছে। আর আরেক জ্যাঠামশাই ছিলেন, তিনি তখনকার দিনে MA পাস। 1950-তে তিনি আলিপুরদুয়ারে মারা গেছেন। আলিপুরদুয়ার শহরেই আমরা প্রথম ছিলাম, নদীর কাছে। স্বভাবতই নৌকার একটা ব্যবস্থা ছিল, সেই নৌকা চড়া, নৌকা দিয়ে এপার ওপারে পড়তে আসা, ছোটবেলাটা কেটেছে আমার একদম গ্রাম্য জীবন থেকে। সেই গ্রাম্য জীবন থেকে বেরিয়ে এসে যখন বড় হলাম, কলেজে গেলাম, তার আগেই আমার সাহিত্যের প্রতি একটা আকর্ষণ বাড়ায়। শরৎচন্দ্র যখন পড়তে লাগলাম, শরৎচন্দ্রের বিশেষ করে গল্প উপন্যাস, সেগুলো আমাকে বেশি মোহান্দ করেছে। তার গল্প যেগুলো পড়েছি অসম্ভব ভালো, তেমনি রবীন্দ্রনাথের গল্প। তাই শুরু করেছিলাম আমি গল্প দিয়ে। তারপর 71-এ আমার নিজস্ব একটি বই বেরোলো। অবশ্য তার আগে অনেক পুরস্কৃত হয়েছে আমি, বিভিন্ন আন্তঃকলেজ, স্কুল আন্তঃকলেজ, আমি সাহিত্য ক্ষেত্রে গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি দিয়ে পুরস্কৃত হয়েছি। এরপর আস্তে আস্তে চলে এলাম আমাদের রাজ্যের বিভিন্ন কাগজে লেখা পাঠানো। তবে যেটা আমার বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগটা খুবই খারাপ ছিল, বলতে গেলে বিচ্ছিন্ন। মাঝখানে একটা নদী, সেই নদীটা পেরোতে হতো। সেই নদীটা সবাই চিনবেন, যেটার নাম ফারাক্কা। ফারাক্কার উপর ব্যারেজ হয়েছে অনেক পরে, 1980 কাছাকাছি চালু হয়েছে গাড়ি এপার থেকে ওপার। তার আগে কিছু মালগাড়ি চলেছিল 74-এ। এরপর প্যাসেঞ্জার দিয়ে চালু হয়। এর আগে আমরা এখানে কাগজ পেতাম 2 দিন পর। তো সেই অসম্ভব সময়ের ভিতর দিয়ে লেখার জগতে আসা খুবই কঠিন হয়ে ওঠে, কারণ লেখা সব পাঠাতে হতো পোস্ট অফিসের মাধ্যমে। এই পোস্টাল যোগাযোগ সেই পুরনো দিনের কাহিনী বলতে হয়। ওই ডাকঘরটা, তারপর হাতে চিঠি লেখা, ইংল্যান্ড, তারপর পোস্টকার্ড ইত্যাদির মাধ্যমেই যোগাযোগ। কোনো টেলিফোনের ব্যবস্থাও ছিল না। এই ছিল আমাদের আলিপুরদুয়ার ডুয়ার্স এলাকা। আচ্ছা, আমি শুনেছি আপনি গোয়েন্দা কাহিনী খুব ভালোবাসেন। তো গোয়েন্দা কাহিনীর মধ্যে আপনার কোন গোয়েন্দা চরিত্রটা সব থেকে বেশি, মানে একেবারে যেটার সাথে আপনি রিলেট করতে পারেন, বা যেটার সাথে আপনি প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে? একটা আলাদাই হয় না, আমাদের প্রত্যেকের থাকে ফেলুদা, কাকাবাবু, মানে আমাদের জেনারেশন ওয়াইজ একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। তো আপনার ছোটবেলাটার টাইমে কোন গোয়েন্দা চরিত্র আপনার সব থেকে বেশি ভালো লাগে? আমার গোয়েন্দা কাহিনীর একটা বেশ মজার ব্যাপার রয়েছে। তখনকার সময় 8 আনা দিয়ে, অর্থাৎ 50 পয়সা দিয়ে স্বপন কুমারের গোয়েন্দা বই
বেরোতো। আমাদের স্কুলের ছাত্ররা বা ক্লাসের ছাত্ররা যারা বন্ধুবান্ধব ছিল, আমরা টিফিনের খরচা বাঁচিয়ে ওই 50 পয়সার বই অর্থাৎ 8 আনার বই কিনে নিতাম এবং এক খাত থেকে আরেক খাতে আমরা সেই একই বই পড়তে দিতাম। একটা উৎসাহ হয়ে দাঁড়ালো গোয়েন্দা কাহিনীর উপর। আর ছিল মোহন সিরিজ, গোয়েন্দাদের মধ্যে মোহন সিরিজের গল্প, সেইগুলো পড়তাম। এরপরে এলো আমাদের অদৃশ বর্ধন, তার গল্পগুলো খুব চমৎকার লাগতো। তিনি অবশ্য উপন্যাসে গোয়েন্দার লিখতে অনেক উপন্যাসের ভিতর লিখে তিনি বই পর্যন্ত করেছেন, সিনেমায় পর্যন্ত। সেই অদৃশ বর্ধনের লেখাগুলো খুব ভালো লাগতো, নিহারঞ্জন গুপ্তেরও ভালো লাগতো। গোয়েন্দার চিত্র বই পড়তে পড়তে আমি আস্তে আস্তে গোয়েন্দা বই লিখতে শুরু করি। তো গোয়েন্দা লিখতে লিখতে যখন আমাদের ছাত্রদের মধ্যে ভালো লেগে গেল, মাস্টারমশাইয়ের কাছে একবার চলে গেল একটি উপন্যাস। সেই তখন 5 নম্বর 10 নম্বর খাতা পাওয়া যেত, ভর্তি শুধু গোয়েন্দা কাহিনী। সেই গোয়েন্দা কাহিনীর নায়ক ছিল আমার দীপক গুপ্ত, আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল নিরঞ্জন ঘোষ। এই নিয়ে আমি লিখতাম। তারপর ধরা পড়ে গেলাম মাস্টারমশাইয়ের কাছে। উনি বললেন গোয়েন্দার কাহিনী দিয়ে সাহিত্য হবে না, তুই ভালো করে গল্প লেখ। আচ্ছা ঠিক আছে। তারপরে উনি আমাকে সাহায্য করলেন রবীন্দ্রনাথ, তারপর বনফুল এবং ইদানিংকালের যারা ভালো লেখক, দিব্যেন্দু পালিত, তারপর জ্যোতিরিন্দ্র নন্দী, তাদের গল্প পর্যন্ত তিনি আমাকে পড়িয়েছেন। তো সেই গল্প পড়ে আমি খুবই কিছু হলাম, উৎসাহ বলল যে না, গল্পই লিখতে হবে। 1965 যখন খুব চালের কষ্ট, চাল ডাল খাদ্যদ্রব্য, সেই সময় ন্যায্য মূল্যে একটা দোকানের ব্যবস্থা হলো। অর্থাৎ জনগণ যারা দরিদ্র, তারা 5 কেজি করে পারিবারিক ওই ন্যায্য মূল্যে চাল পাবেন। সেই চাল যদিও এখন যেরকম আমরা ভালো চাল খাই সেই ধরনের নয়, কিন্তু প্রত্যেকটি পরিবার থেকে সেই চাল সংগ্রহের জন্য লাইন ধরা এবং আগের দিন ইট সাজিয়ে রাখা, সেই ইট আবার খুঁজে বার করা পরের দিন, কেউ কেউ আবার সরিয়ে দিয়েছে, এই নিয়ে মারামারিও হতো। তারপর এই অবস্থায় আমরা তখন বুঝেছি যে খাদ্যের অভাবে মানুষের কী জ্বালা। আমি তখন একটা দিনমজুর বলে একটি গল্প লিখি, যা শুধু শ্রমিকের উপর লেখা। এখন লেখার যে টাইপটা আমি শিখেছি একদম শরৎচন্দ্রের মতো। ডিটেলের ব্যবহারটা একদম পুরো মাত্রা থাকবে, লক্ষ্য থাকবে একটা, যেখানটা গিয়ে গল্পটা শেষ হবে যেন পড়ে যারা পড়বেন পাঠক, তাদের মনে হবে আরেকটু হলে ভালো হতো। সেখানটি আমার গল্পের শেষ। সেই গল্পটি ইন্টার কলেজে ফার্স্ট হয়ে গেল। এরপর তো আর পিছনে তাকাইনি, আমার সাহিত্য জগতে একটার পর একটা লিখতে শুরু করলাম, উৎসাহ বেড়ে গেল, চতুর্দিকে মোটামুটি নাম হয়ে গেল। তো নামটা
আমাকে স্কুল থেকেই শুরু হয়ে গেছিল। দেবীপ্রসাদ চৌধুরীটা বাদ দিয়ে প্রসাদ, শুধু প্রসাদ বলে ডাকত। সেই প্রসাদ হয়ে আমার লেখক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেলাম। তারপর আমি কলকাতায় গেলাম, সেটা অন্য সময় বলছি। এবার আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের জানান, কারণ একটা জিনিস আমাদের সবারই খুব জানতে ইচ্ছা করে, আমরা বড় হয়ে যেরকমই মানুষটা হই না কেন, ছোটবেলাটা কিন্তু আমাদের কেউ খুব দুষ্টু হই, কেউ খুব চঞ্চল হই, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পছন্দ করি, মানে এক একজন এক এক রকম হয়। তো সেখানে আপনার ছোটবেলাটা কেমন ছিল? আপনি কি খুব শান্ত প্রকৃতির ছিলেন, নাকি খেলাধুলা করতে খুব পছন্দ করতেন একেবারে? আর আপনার বাড়ি যেখানে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, একদম সবুজে ঘেরা পাহাড়, হাত বাড়ালেই তো এরকম একদম প্রকৃতির কোলে, আপনি কতটা সেই জায়গাটাকে মানে অনুভব করেছেন, ফিল করেছেন, সেই জায়গাটা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে? তো সেটা আমাদের বন্ধুদের যদি একটুখানি আপনি জানিয়ে দেন। অত্যন্ত ডান পিটে ছিলাম এবং ফুটবল, ক্রিকেট আর এনসিসি এই নিয়ে কেটেছে স্কুল। আর আমার যে অভিজ্ঞতা, বন্ধুদের অভিজ্ঞতা, সেই সত্যি এখনকার যুগের ছেলেরা বা মেয়েরা সেই সুযোগটা পায় না। আমাদের পাশেই ছিল নদী, প্রত্যেকে সাঁতার জানতাম, কারণ শিখতে হয়েছে। কারণ বন্যার সময় প্রচণ্ড বন্যা হতো এখানে। 1952 সাল বললে এখানকার অনেকেই কম্পন উঠে যায়, যারা এখনও বেঁচে আছে। সেই দুঃসহ সময় আমি দেখেছি। তেমনি গাছে চড়া, ঘোড়ার উপরে দৌড়ানো, ঘোড়াকে নিয়ে, সেইগুলোর অভিজ্ঞতা রয়েছে। আর রয়েছে একদম পাশেই ছিল ফরেস্ট, সেখানে দেখেছি আমরা ঘুমিয়ে আছি নিচে, রাতে এসে মাথার কাছ থেকে ছাগল নিয়ে চলে গেল, টের পেলাম না। রয়্যাল বেঙ্গল টাইগার, যে রয়্যাল বেঙ্গল টাইগার এখন নেই বক্সাতে, কিন্তু তখন ছিল। একবার আমাদের ঘরের একটা গরু গোয়ালঘর থেকে হাওয়া করে দিল, খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, তারপর শালবনে গিয়ে পেলাম অর্ধেক খাওয়া অবস্থায়। বাদ বাকি খাওয়াটা সারছে শিয়াল আর নেকড়ে। এই দুটো জিনিসও আমরা চাক্ষুষ দেখেছি, এখন তো শিয়ালও দেখা যায় না। এই অভিজ্ঞতাগুলো আমরা ছেলেবেলায় ছিল। আমাদের বন্ধুবান্ধবের এবং আমাদের যৌথ পরিবারের সবাই, আমরা কোনো সময় একা যাতায়াত করতাম না, সব ভাই বোনেরা একসঙ্গে স্কুলে যেতাম, আসতাম। যাক, তো এই ব্যাপারে, বিশেষ করে লেখার ব্যাপারে আমার নিজের যে অভিজ্ঞতা, সেই গল্পে চলে এসেছে, উপন্যাসে চলে এসেছে। এই জঙ্গল থেকে কাঠ চুরি এবং কাঠ কীভাবে উঠানো হয় ট্রাকে, অথবা হাতি দিয়ে কী করে ওয়াগনে উঠানো হয়, এই ধরনের কাহিনীও আমার গল্পে এসেছে, উপন্যাসে এসেছে। যেমন আমি একটি উপন্যাস লিখেছিলাম ধারাবাহিক, সেটি ওই কাগজটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওখানে লিখেছিলাম অরণ্য খুনে। সম্পূর্ণ ধারাবাহিকভাবে বেরোতো, অনেকদিন বেরিয়েছে, 2-3 মাস। তবে একটা লক্ষ্য করলাম, ওই উপন্যাস পড়ার জন্য পাঠকরা খুব অপেক্ষা করত, কবে আবার বেরোবে সংখ্যাটা। পরমাণু কাগজের নাম, শক্তি ঘোষ হচ্ছে তার সম্পাদক, এডিটার। এই
আপনার লেখা প্রচুর বই আছে, অশ্রু আছে, চেতনা আছে, ছোটিমা আছে, এরকম নানান বই আছে। তো আপনার যে এই বই লেখা, মানে ছোট গল্প একটা জায়গায়, আর একটা গোটা উপন্যাস লেখা সেটা কিন্তু একটা অন্য জায়গায়। তো আজকে এই যে আপনি এই যে দেবীপ্রসাদ চৌধুরী প্রসাদের লেখা যে এত বই, এত নামি নামি বিখ্যাত বই, এই যে বইটা লেখা আপনি শুরু করলেন, এটা ঠিক কোন বয়স থেকে আপনি শুরু করলেন? এবং এই উপন্যাসের ক্ষেত্রেও আমরা শুনেছি যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই বনফুল, শরৎচন্দ্র, এনাদের বিভিন্ন উপন্যাস রচনাবলী এগুলো আর কি পড়তে ভালোবাসতেন এবং পড়েছেনও। আমাদের সবারই রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা আলাদাই, মানে প্রত্যেকজনই একেবারে এক একজন কবির, বিভূতিভূষণ প্রত্যেকেরই এক একজনের এক এক ধরনের লেখার ধরনই, তাদের লেখার যে বিষয়, যে সব কিছু উপন্যাসের সব আলাদা আলাদা। তো আপনার এই কার লেখা পড়ে আর কি উপন্যাস লেখার কথা মাথায় আসে এবং নিজেও লিখতে শুরু করেন? আমি উপন্যাস লিখতে শুরু করেছিলাম ঠিক 74 থেকে, কিন্তু বই হিসেবে বের হয়নি। 1981-এ প্রথম আমি বই হিসেবে প্রকাশ করলাম চেতনা। সেটা একটা উদ্দেশ্য ছিল। আমার লেখার মধ্যে দুজনকে খুব মান্যতা দিয়েছি। একজন হলেন চিরকালের শ্রেষ্ঠ রাইটার, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার যে উপন্যাসগুলো আমি লক্ষ্য করেছি, তার লেখার একটা ধারা ছিল। সেই ধারাটা পড়তে পড়তে অনেকের মনে হতো যে ঘুরিয়ে ফিরিয়ে তিনি বলতে চাইছেন নারীদের অধিকার এবং তাদের দুঃসহ যন্ত্রণার কথা। একই ফ্যামিলিতে থেকে নানাভাবে তারা উৎপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের কথা কেউ ভাবেনি। শরৎচন্দ্র ভেবেছিলেন তাদের প্রেম, ভালোবাসা, অবৈধ প্রেমের একটা স্থানকে তিনি মান্যতা দিয়েছিলেন তার উপন্যাসে। কাজেই তার যে উপন্যাসগুলো পড়লে একটা ইয়েতে ওই কী বলে শেষ পর্যায়ে এসে দেখবেন তার লেখায় কখনো নায়ক নায়িকার মিল নেই, একটা ট্রেজিক রস। আমি আবার তার উপন্যাস সমস্তগুলো লেখার ধারাটাকে বুঝে গেলাম এবং পড়ে দেখলাম শরৎচন্দ্র যা পারেননি আমি একটু দুরন্ত। কেননা সেই সময়কালে একজন অচ্ছুত মেয়ের সঙ্গে প্রেম বা পরপুরুষের সঙ্গে কোনো মহিলার প্রেম, ভালোবাসা, এই আকর্ষণটাকে তখনকার দিনে কেউ মান্যতা দেয়নি বলেই শরৎচন্দ্র সাহস পাননি যে কারোর সঙ্গে মিলন ঘটাবে। যার জন্য দেখতে পাই শ্রীকান্তের মধ্যে অভয়া, তার সঙ্গে মিল নেই। শ্রীকান্তের সঙ্গে প্রেমে পড়েছিল রাজলক্ষ্মী, তারও সঙ্গে মিল নেই। তাই এরকম হাজার চরিত্র চলে এসেছে। তিনি রেঙ্গুন এবং ওই বর্মা তখনকার দিনে এটা ব্রহ্মদেশ বলে পরিচিত ছিল।
সে বার্মা, এখন মায়ানমার। ওই ওই অঞ্চলটাকে নিয়ে তিনি সাহিত্যে এনেছেন খুব বেশি করে। তিনি চাকরিও করতেন ওখানে, কিন্তু তারপর চাকরি ছেড়ে চলে আসেন, কারণ ব্রিটিশ আমল চলছে। লাস্টে উনি লেখেন পথের দাবি। আমাকে খুব এই পথের দাবিতে এসে দেখলাম ওনার রুট চেঞ্জ করেছেন, অর্থাৎ গল্পের যে এতদিন একটা ধারাবাহিকভাবে চলেছিল সেখানটায় তিনি নতুন করে প্রতিবাদী সুর করে একটা কাহিনী নির্বাচন করলেন, পথের দাবি। আমি তার সমস্ত লাইফের গল্প উপন্যাস করেছি, তার উপর লিখেছি, শরৎচন্দ্রের উপর। সবাই বলে থাকেন শরৎচন্দ্র জনদরদী কথা শিল্পী, কিন্তু আমি তাকে বলেছিলাম তার 100 বছর পূর্ণতি। সেই তথ্যকেন্দ্রের থেকে একটি ওই 100 বছরের শতবর্ষের সবাই যারা লেখালেখি জগতে রয়েছেন তাদের শরৎচন্দ্র সম্পর্কে কিছু লিখে নিয়ে সেই তথ্যকেন্দ্রে চলে আসতে হবে। তখন ছিলেন বিখ্যাত ডক্টরেট চারুচন্দ্র চক্রবর্তী। তিনি ছিলেন, আর ছিলেন শিলিগুড়ির বিখ্যাত একজন ঔপন্যাসিক, ছদ্মনামে লিখতেন। তার নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না। চমং লামা, চমং লামা, বিমল ঘোষ। তার তার আসল নাম হচ্ছে বিমল ঘোষ। যেহেতু বিমল ঘোষ বলে আরেকজন রয়েছেন সাহিত্যিক, বড় সাহিত্যিক, সেই জন্য নিজের নামটা লুকিয়ে তিনি চমং লামা হিসেবে আমাদের নর্থ বেঙ্গলের ভালো লেখক একজন, ওনারাও ছিলেন। সেখানটায় আমি একটা বোম বাস্ট করলাম। আমি লিখলাম শরৎচন্দ্র ছিলেন পুরোদস্তুর রোমান্টিক। এই রোমান্টিক কথাটা বলা হলো কেন, সেই ডেফিনিশন আমার কাছে চাওয়া হলো। আমি বললাম তখন যে প্রেমের ক্ষেত্রে প্রতিটি ওনার সিংহভাগ লেখা দেখা যাচ্ছে নরনারীর প্রেমকে স্থায়িত্ব দেওয়া, তাকে মেনে নেওয়া, আবার নিজের যে লাইফ তাতে দেখা যাচ্ছে নিজের অনেক নিচু স্তরের মহিলার সঙ্গে প্রেমে জড়িয়ে গিয়েছিলেন। হরিদাসী, রাজলক্ষ্মী, এগুলি তার বানানো নয়, তার জীবনে ঘটেছে। আমি সেই জিনিসগুলো, সেই যে বক্তব্য তখনকার দিনে, সেটা ভেঙে ফেলেছি। যেমন আমার লেখায় চলে আসছে একজন বাঙালি নায়ক আর একজন ট্রাইবাল অর্থাৎ আদিবাসী মেয়ে, তার সঙ্গে প্রেম, এবং প্রতিটি সাকসেস হয়েছে। শরৎচন্দ্র লাস্টে একটি কথা বলেছিলেন, সত্যি কথা, জনগণের জন্য এবং পাঠকদের প্রতি। তিনি লিখে গেছেন যে প্রেমের আবার জাত বিচার কিরে, প্রেম প্রেমী, খাঁটি হলেই হলো। এই যে কথাটা, সেটা আমি মেনে চলেছি আমার লাইফের সমস্ত উপন্যাসে। হ্যাঁ, তা মানুষের যে ধর্মেরই হোক, ধর্ম নয়, মানুষ হিসেবে আমি তাদের প্রেমের, জনগণের যেন মেনে নেয় সবাই সেই প্রেমটাকে, সেই বলিষ্ঠ প্রেম, সেটা আমি বর্ণিত করেছি বিভিন্ন চরিত্রের মাধ্যমে।
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এখনকার যত লেখক আছেন, লেখিকা আছেন, বা আমি তৎকালীন সময়ের যারা আর কি কালজয়ী লেখক বা লেখিকা আছেন, সেখানে দাঁড়িয়ে আপনার লেখা কোথায় গিয়ে আলাদা, মানে কোন জায়গাটা একেবারে যারা পাঠক আছে, পাঠিকা আছে, তাদের মনে গিয়ে নাড়া দেবে? তো এইটা যদি আপনি একটুখানি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেন যে কোন জায়গাটা থেকে আর কি আলাদা করা যায় লেখা। অশ্রু উপন্যাসটি আমার লেখার মধ্যে খুব বিতর্কিত লেখা, কারণ আমাদের বঙ্কিমচন্দ্র থেকে এই পর্যন্ত কারো হাতে এই যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সবাই এক, মানুষ আমরা যারা দেখছি বাইরের সমস্ত পৃথিবীতে যা দেখছি আমরা অনুভূতি প্রমাণিত হই, সেটাই একমাত্র সত্য, আর সব মিথ্যে। ঈশ্বর বলে কিছু নেই। আমি সেটা প্রমাণ দিয়েছি। কীরকম প্রমাণ? যেমন আমাকে প্রশ্ন করলে আমি বলব, হযরত মুহাম্মদ মানুষ ছিলেন, শ্রীকৃষ্ণ মানুষ ছিলেন, তাকে বলা হয় অবতার। একটা কথা তো ঠিক, আসছে মিশেই কথা পরে। তারপর গুরু নানক মানুষ ছিলেন, বুদ্ধদেব মানুষ ছিলেন, গুরু নানকের কথা বললাম, আচ্ছা। তারপর যীশুখ্রিস্ট মানুষ ছিলেন, তাদের কর্মের দ্বারা তারা ঈশ্বরের পরিণত হয়েছেন। কাজে কর্মটা হচ্ছে মুখ্য। কেউ কখনো এই যে এতজনের নাম বললাম, সবই তো মানুষ ছিলেন, দেখানো হলো। তার বাড়ি রয়েছে, রামের বাড়ি রয়েছে, শ্রীকৃষ্ণের বাড়ি রয়েছে, তারপর হযরত মুহাম্মদের তার কোথাও সবারই বাড়ি রয়েছে। আমাদের এগুলো ঐতিহাসিক সত্য, এই সত্যকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু তা বলে মানুষে ভেদাভেদ থাকবে কেন? আলেকজান্ডার বলেছিলেন মৃত্যুকালে, সে খুবই যন্ত্রণার মাধ্যমে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে বলেছিলেন মন্ত্রীকে ডেকে যে, দেখো আমি তো অনেক রাজ্য দখল করলাম, আমি দেখলাম যে এই যে অসুস্থ হয়ে আছি, ডাক্তাররা ট্রিটমেন্ট করছে, কোনো ডাক্তারই আমাকে বাঁচাতে পারবে না জানি। তা আমার শেষ সময়ের একটা ইচ্ছে আছে। মন্ত্রী মহাশয় তিনি হাত জোড় করে বললেন, কি করতে হবে, কি আদেশ আপনার? তখন বললেন যে, দেখো আমার কফিনটা যখন আমি মারা যাব, কফিনটা কাঁধে নেবে ওই ডাক্তাররা। মন্ত্রী মশাই তো অবাক হয়ে গেলেন, ডাক্তারবাবুরা কফিন ক্যারি করবে? যে হ্যাঁ, কারণ ডাক্তারের ক্ষমতা নেই কারো জীবন দেওয়ার। জীবন যখন শেষ হবে তখন শেষই হবে। ডাক্তার কোনো প্রাণ সঞ্চার করতে পারেন না, ডাক্তার প্রাণ সঞ্চার করতে পারেন না, কাজে ওরা অক্ষম। ওদের কাঁধে করে নিয়ে যেতে হবে আমাকে, এই হচ্ছে ওদের শাস্তি। আর দ্বিতীয় হচ্ছে, আমি যে উপার্জন করেছি সেই উপার্জনের সমস্ত ধন দৌলত ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাবে আমাকে একদম কফিন, যেখানে কবর বসাবে সেই কবরে। কারণ আমি যা কামিয়েছি সেটা আমার সঙ্গে যাবে না, এগুলো পড়ে থাকবে। আজকে আগে আমি সেগুলো বিলিয়ে দিচ্ছি। আলেকজান্ডারের কথা এইটা। সেই
এই যে উপলব্ধি আলেকজান্ডার শেষ সময়ে নিশ্চয়ই ভুল ছিল না। কাউকে কেউ জীবন দিতে পারে না, জীবনই যদি দিতে না পারল তবে কিসের ভগবান? ঈশ্বর বলে কেউ নেই, আল্লাহ বলে কেউ নেই, আল্লাহ হতে পারেননি। তার একটা নীতি ছিল, সেই নীতিটাকে মান্যতা পেয়েছে। যিশুর একটা নীতি ছিল, সেই নীতিটাকে মান্যতা দিয়েছে। আমাদের গীতার লেখক নাকি শ্রীকৃষ্ণের নিজের, সে গীতা ওই কী কথা বলছে? গীতাতে যে শ্লোকগুলো রয়েছে সেইগুলো যদি সবাই পড়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা রাজনীতি এবং একটা বিজ্ঞানের কথা বলা হয়েছে। একসময় আমরা সুদর্শন চক্র বিশ্বাস করতাম না, কিন্তু সেই সুদর্শন চক্রের পতন তো ঠিকই মেরেই চলে আসছে। আমাদের বিজ্ঞানের অগ্রগতিতে দেখা যাচ্ছে মানুষই ভগবান। এই যে মূল কথাটা, মানুষই যে ঈশ্বর, সেইটাই হচ্ছে এই মূল কথা হিসেবে অশ্রুতে। আর রয়েছে আমার যে প্রেম যেখানেই হোক, যার সঙ্গে ঘটুক, আমার এক নিজের দর্শন বলছে যে তার সঙ্গে বিয়ে হওয়া উচিত। সে যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, তার সঙ্গেই হওয়া উচিত। তা নইলে পরবর্তীতে ভীষণ অশান্তি হয়। সেই অশান্তি আমার যে উপন্যাসগুলোতে, পরবর্তী প্রতিটি উপন্যাসে রয়েছে। সময়কে ধরে রেখেছি, কোন সময়ের লেখা, এবং যে পটভূমিতে লিখেছি সেই পটভূমির ঐতিহাসিক সত্যতা এবং ওই দিকটা বর্ণনা করেছে, যা উপন্যাসের ক্ষেত্রে খুবই প্রয়োজন। পটভূমির প্রথম কথা হচ্ছে কোন জায়গাটাকে নিয়ে লিখব, সেই জায়গাটার বর্ণনা থাকতেই হবে। তারপর সেই যাতায়াতের প্রশ্নগুলো আছে। আমার যে উপন্যাসগুলো, সেই চেষ্টা করেছি কালটাকে ধরে রাখা। প্রতিটা সময়, যেমন যখন মোবাইলের যুগ চলে আসছে, তার আগে অনেক আগে, যখন টেলিফোন ঘরে ঘরে আসেনি, টেলিফোনের যুগে বুথ ছিল, সে বুথে গিয়ে ফোন করতে হতো। সেই যুগটাও এনেছি আমি। ধাপে ধাপে এক একটি উপন্যাসে এইভাবে আমি তো চারিত্রিক বর্ণনার মধ্য দিয়ে তাদের মুখের ভাষা দিয়ে 500 বছরের মুসলিম জমানা, সেইগুলো আমার অশ্রুতে এসেছে। এবং ঠিক তারপরে বর্তমানে যে করোনার প্রভাব, সেই রোগ এবং মহামারী, সেইগুলো এসেছে, যুদ্ধ বিগ্রহ, এইগুলো এসেছে এই উপন্যাসে। তার জন্য বস্তুটা খুবই ভালো লেগেছে, কারণ ওখানে একটা নিজের নীতির প্রতি আদর্শবান হয়ে আমি এটা পাঠকদের সামনে তুলে ধরেছিলাম এবং প্রচুর পাঠকদের উৎসাহ পেয়ে পরবর্তী উপন্যাসগুলো লিখেছি। আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং আমরা একাত্ম হতে পারছি যে আপনার যে চিন্তা ভাবনা, যেখান থেকে আপনার এই লেখা শুরু, এই লেখন শুরু, সেটার সাথে। তো
তো এবার আমি একটু অন্যরকম একটা প্রশ্ন করছি আপনাকে, মানে এটা আমার নিজের খুব জানতে ইচ্ছা করছে যে আমরা জানি যে এই যে বনফুল, তারপর পরশুরাম, এরকম বিভিন্ন বিভিন্ন আমরা না ছোট ছোট ছদ্মনামে জানি লেখকদের, বিখ্যাত বিখ্যাত লেখকদের আর কি বই আছে, উপন্যাস আছে। তো আপনার পুরো নাম দেবীপ্রসাদ চৌধুরী, সেখানে আপনার লেখা বইতে শুধুমাত্র প্রসাদ নামটা কেন থাকে? মানে এটার কি কোনো বিশেষ কারণ আছে যে আপনি আপনার বইতে শুধু প্রসাদ নামেই আর কি বইটাকে লেখেন, বা লেখক হিসেবে আর কি সেখানে ওটুকুই আপনার নামটা একদম প্রথম পৃষ্ঠাতে থাকে, তারপর তো বাকি জানতে পেরিয়ে যাওয়া যায় আপনার গোটা নামটা। তো প্রসাদ নাম ব্যবহার করার কোনো কি বিশেষ কারণ? প্রসাদ নামের কারণটা কিছুই নয়। দেবীপ্রসাদ চৌধুরী সেটিকে সংক্ষিপ্তভাবে নিয়ে আসা, এবং আমার মাস্টারমশাইরা, বন্ধুবান্ধবরা সবাই আমাকে প্রসাদ বলেই ডাকতে হবে। তা পরিচিতিটা যত ছোট হয়, আমি আমার নিজের অভিজ্ঞতা যেটুকু, যে একটা ছদ্মনাম থাকলে সেই নামের পেছনে কে আছে তার পরিচিতি জানার একটা আগ্রহ বাড়ে, আলাদা হবে। যেমন বনফুল, তিনি সুন্দর গল্প লিখতেন, উপন্যাস লিখতেন। তা সেই বনফুলের আসল নামটা অনেক পরে জানা গেল। অবশ্য সাহিত্যিকরা আগেই জানতো, আমিও যেমন জানতাম। আমি ওনার সঙ্গে ওনার বাড়িতে গেছি, উনি ডাক্তারি করতেন, হোমিওপ্যাথি, আর প্রতিদিন আমাকে বলতেন, তুমি চলে আসবে, কোনো দ্বিধা করবে না, চার বিস্কিট বিকেলবেলা আমার কাছে খাবে। অত্যন্ত ভালো লোক, কিন্তু খুব রাগে ছিলেন অন্যদিক দিয়ে। জিনিসের দাম বাড়ছে ক্রমশ ঊর্ধ্বগামী, তিনি ওটা মানতে পারতেন না। দোকানে গেলে দোকানদারকে বলতো, কিরে, তোর দোকান থেকে মাত্র দুদিন আগে নিয়েছি এই মালটা, আজকের ভেতরে 25 পয়সা বাড়িয়ে দিলি, কি পেয়েছিস তারা? এমন করে ডাকতেন। তার বাড়ি ছিল লেক টাউনে, কিন্তু একসময় তিনি ভাগলপুরে ছিলেন। আপনার লেখা প্রচুর বই আছে, তার মধ্যে থেকে চেতনার আনন্দ শঙ্কর একটা যে গুরুত্বপূর্ণ চরিত্র, যে চা বাগানের আর কি নেতা, তো সেই আনন্দ শঙ্করের সাথে কোথায় গিয়ে আপনি নিজের মিল পেয়েছেন? মানে হয় প্রত্যেকটা চরিত্র যারা লেখেন সেগুলো তো তাদেরই সন্তানসমূহ, তাদেরই নিজেদের ক্রিয়েট করা, নিজেদেরই তৈরি করা। তো এরকম চরিত্র যখন আপনি তৈরি করেন, তখন কোথায় গিয়ে প্রসাদ আর আনন্দ শঙ্কর এক হয়ে যায়, কোন জায়গাটা? তো সেইখান থেকে যদি কিছু কথা আমাদের দর্শক বন্ধুদের আপনি একটুখানি শেয়ার করেন। এটা ঠিকই ধরেছেন। আমার এটা ব্যক্তিগত জীবনের সঙ্গে একটি ঘটনার জড়িত রয়েছে। ফারাক্কায় নৌকায় আসাটা, পারাপার হওয়া, এটা অনেকের ক্ষেত্রে ভয়াবহ ছিল। ফারাক্কায় স্টেশন পর্যন্ত কলকাতার থেকে এসে দাঁড়াতো, সেখান থেকে স্টিমার অথবা লঞ্চে পেরোতে হতো। আর যারা নৌকায় চড়ে অভ্যাস, নৌকায় চললে পরে সবার আগে পৌঁছানো যায়। তবে এই নৌকাতে যখন এপারে আসতে হবে, আমার এই উত্তরবঙ্গের থেকে একা একা কলকাতায় যাওয়া এবং সেখান থেকে যখন ফিরছি, সেটা 60-এর দশকে। ফেরার সময় সে ফারাক্কার ব্রিজ হচ্ছে, তো ব্রিজ মানে ট্রলার দিয়ে মাটি কাটাকাটি হচ্ছে, এলাহি ব্যাপার। আর সেই ফারাক্কার বর্ণনা, সেই ঢেউয়ের বর্ণনাগুলো আমি দিয়েছি। যাই হোক, আমার সঙ্গে ছিল ট্রেন যাত্রী একজন ইয়াং, আমারও বয়স তখন কম, আমি কেবল কলেজে পড়ি।
সেই সময় একটি বাচ্চা ছেলের সঙ্গে, যদিও এটি আমি পরে চেঞ্জ করেছি, কোনো বাচ্চা ছেলে ছিল না, সেখানটা ছিল একজন বিধবা মহিলা ছিলেন, আর তার এক কন্যা। এরা ছিল যাত্রী। তাতে বললাম যে আপনারা নৌকায় যেতে কোনো অসুবিধা হবে না তো? তা বললো, দেখুন আপনি যেভাবে যাবেন আমরাও সেভাবে যাব, আমরা একা হয়ে গেলে খুব অসুবিধা হবে। ট্রেনে যেমন একজন আরেকজনের সঙ্গে পরিচিতি হয়, উত্তরবঙ্গে আসছে, দিনহাটায় যাবে, আমাদের কাছাকাছি দিনহাটায়। তা আমি ওদের পাল্লায় পড়ে কী করব, ওই নিয়ে চললাম গাইড করে আনার সব পথে। আর সবটাই কল্পনা। ওই যে বাচ্চাটি জল হাতাচ্ছে, সমুদ্রের ঠান্ডা জল, আর এই নদীর ঠান্ডা জলটা মেয়েটির মুখে চোখে দেওয়া, ঝাপটা দেওয়া, বা একটি হাত ধরে, নায়কের হাত ধরে ওই জল ধরছে। এই যে কাহিনিগুলো, যে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে, যে পাড়াপাট্টা নদী, এটা চলে এসছে। এরপরে যে ভালোবাসাটা, সেটা কিন্তু ছিল না, বা আমার সঙ্গেও ঘটেনি। আর সবটাই কল্পনা এনেছি সুপর্ণাকে। সুপর্ণা বহুদিন, 10 বছর পরে দেখা হলো স্টেশনে। কলকাতায় যাচ্ছে, তখন আমাকে চিনতে পেরেছে, সেটা ওই স্টেশন প্ল্যাটফর্ম। গল্পটার নাম ছিল প্ল্যাটফর্ম। ওই গল্পটাই মুখ্য। সেই গল্প থেকে এই চেতনা উপন্যাসটার জন্ম। বেশি কিছু বলবো না, এই কারণে আপনি নিজে পড়েছেন যখন, কাজে জানেন। আনন্দ শঙ্কর এখানে নায়ক। আমার চারিত্রিক বৈশিষ্ট্যতা যা ছিল, যেরকম আমার নায়করা কিন্তু ঠিক তেমনি। প্রতিটা বইতে আমি সৎ রেখেছি, সৎভাবে। আমি নিজের জীবন দিয়ে যাচ্ছি, যে অভিজ্ঞতা হয়েছে নানান রাজ্যে এবং বিভিন্ন জাতের সঙ্গে, এই আমাদের টি গার্ডেনের সঙ্গে, সেই টি গার্ডেনটাকে অবলম্বন করে এই গল্পটি ঢুকিয়ে দিলাম। এবং পরবর্তী দেখাই আনন্দ শঙ্করের এই টি গার্ডেনে এসে আরেকজনের প্রেমে পড়ে গেছিল, কিন্তু আগের প্রেমকে ভুলতে পারেনি। কিন্তু পরবর্তীতে সেই মেয়ে হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে। এটার আসল উদ্দেশ্য ছিল গল্পটি লেখার, যে 1980-তে প্রথম একটা আন্তর্জাতিক হ্যান্ডিক্যাপ্টদের, অর্থাৎ যারা ওই পা হাত ভাঙা, অথবা বাংলায় যেটাকে বলা হয় অসমর্থ, আর কি অসমর্থ, তাদের জন্য একটা দিন ঠিক করা হলো 1980 সালে। সেই দিনটি ওদের জন্য মানা হতো। তখন মাথায় এলো যে এইটি ঢুকিয়ে দেবো এভাবে। অ্যাকচুয়ালি এই গল্পটি ছিল প্ল্যাটফর্ম। হ্যান্ডিক্যাপ হিসেবে দেখানোটা, সেই একটা পটভূমিটা নেওয়া হলো আলিপুর ডুয়ার্সে। আর ডুয়ার্সে বিশিষ্ট হচ্ছে স্থানগুলো, একটি গার্ডেন আর রেল কলোনি।
এই রয়্যাল কলোনিকে আমি নিয়েছি, তেমনি নিয়েছি টি গার্ডেন। চা বাগানের বাবু সমাজ, চা বাগানের লেবার, তাদের ভাষা, তাদের প্রেম দুঃখ এবং চারিত্রিক বৈশিষ্ট্যতা, সেটা কীভাবে ইউনিয়নের লিডারদের হাতে, কখনো বা ম্যানেজারের কারসাজিতে বারবার ধর্ষিত হয়েছে কত মেয়ে ক্রেতার হিসাবে। আর দেখেছি প্রতিটি কর্মীর তাদের অফিস আর বাড়ি, কিন্তু কেচ্ছাকাইনে অনেক মানুষ বাগানের, এবং বাগানের সমস্ত কাজকর্ম এই ধরনের একটি দ্বিতীয় কোনো বই নেই যেটা দেখানো হয়েছে। শেষ অবধি আনন্দশঙ্কর কণাকে মানতে পারেনি, কারণ এখানে একটা মানবিক দিক দাঁড়াল। হ্যান্ডিক্যাপ্ট মেয়েকে দেখে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা ছিল মেয়েটি, কিন্তু পারেনি। নাছোড়বান্ধা আনন্দশঙ্কর ওই মেয়েটিকে নিয়ে এলো বাগানে। এই হচ্ছে কাহিনীটা। আর দেখানো হয়েছে লেবারদের অসন্তুষ্টি ওই বোনাস নিয়ে। তখন থেকেই শুরু হয়েছিল টি গার্ডেনের সমস্যাগুলি। এইগুলো সব এই উপন্যাসগুলো জানা যাবে। আর সাদ্রি ভাষা ইউজ করেছি। এটাই ওই আদিবাসী যে চরিত্রগুলো দেখানো হয়েছে সেগুলো খুবই প্র্যাকটিক্যাল, কারণ আমার দুই ভগ্নিপতি ছিল টি গার্ডেনে চাকরি করত, ওখানে যেতাম। তাছাড়া আমি নিজের একটি ট্রাক ছিল, ওই ট্রাকে মাল বহন করে ওই চৈলি বলা হতো, যেটা লাকড়ি বলা হয়, সেই লাকড়ি প্রতিটি বাগানে লেবার থেকে শুরু করে বাবুর মহলে পিল সাজানো হতো আনলোড করে, কে কতটা পাবে। যেমন 8 পিল পেত বাবুরা, আর 3 পিল করে পেত লেবার। এই ছিল সিস্টেম। এই সিস্টেমটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে। ওই 81 টাইমটা যে দিলাম 1981-এর গল্প, মানে সময়কাল। এই সময়কালটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তখন রেশন বাগানে দেওয়া হতো ফ্রি, তারপর জল ফ্রি, কারেন্ট ফ্রি, নিজেদের ডায়নামার ওই জেনারেটর আলো, এবং সেটার দিয়েই চলতো বাগানের মেশিন। এই সময়টাকে ধরে রাখলাম। এখন তো সব বাগানে কারেন্ট চলে এসেছে, আর রেশনও দেওয়া হয় না। আস্তে আস্তে বাগানগুলো বন্ধ হতে লাগলো, হাত বদল হতে হতে এখন আর কেউ কিনতে চায় না বাগান, যার জন্য ডুয়ার্সের হাল খুবই খারাপ। তরায় তো একই অবস্থা। অনেক বাগান, সিংহবাগ, যেটা এখানটায় ইন্ডাস্ট্রি, টি টিম্বার এবং টোবাকোর জায়গা ছিল। টি টিম্বার এবং টোবাকোটা এখন কমে গেছে, যেহেতু সিগারেটের উপরে স্বাস্থ্য একটা ক্যাপশন আছে ওই সিগারেটের বিষয়ে। তামাকের উপরও তাই, তামাক জাতীয় খাবার নিষিদ্ধ হয়ে গেল, যার জন্যে এখন আর টোবাকোটা তৈরি হয় না। সেই জায়গায় এলো ট্যুরিজম। 3টে টি কিন্তু ঠিকই রইল, টি, টিম্বার অ্যান্ড টোবাকো। আর টোবাকোর জায়গায় এলো ট্যুরিজম। তো ট্যুরিজমটা এখন বেশি লক্ষ্য করা গেল। অনেক বাগানে কিন্তু ট্যুরিজমের জন্যে
ওই রিসোর্ট তৈরি হয়েছে চাঙা করার জন্য বাগানগুলোকে, কিন্তু গভর্নমেন্ট থেকে যেগুলো কেন্দ্রীয় সরকারের করা উচিত ছিল কেউই কিছু করছে না। বাগানের মালিকরাও সুযোগ বুঝে পালিয়ে বেড়াচ্ছে, একটু গণ্ডগোল হলে চলে যাচ্ছে। এই দুদিন পর পরে অজস্র হাজার হাজার বেকার হয়ে যাচ্ছে। হয়তো 700 কর্মচারী, কিন্তু তার সঙ্গে তো তাদের ফ্যামিলি রয়েছে, বাবুদের সঙ্গে ফ্যামিলি রয়েছে। এই যে টি গার্ডেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, এতে অর্থনৈতিক একটা বিরাট চাপের সৃষ্টি হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে নর্থ বেঙ্গলটার তো আলাদা কিছু নয়, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, পশ্চিমবঙ্গের ভিতরে এখানে বিরাট চাপের সৃষ্টি হলো, যা একমাত্র এই সরকার, বর্তমান সরকার, তিনি কতগুলো স্কিম করে যতটুকু পারছেন তাদের সাহায্য করে যাচ্ছেন, কিন্তু এত ভিন রাজ্য এবং ভিন দেশে চলে যাচ্ছে লেবার শ্রেণী, বাবু শ্রেণী, কেউ ভুক্তের যন্ত্রণায় নানা কুকর্মেও চলে যাচ্ছে। এই গেল আমাদের উত্তরবঙ্গের অবস্থা। এই অবস্থার উন্নতি করার জন্য আমি কিন্তু বইটি লিখেছিলাম একটা শান্তির জায়গা, কিন্তু সেই শান্তি একটা আলাদা স্টেট, যেমন স্টেট বলা হতো, কারণ কি আলাদা সংস্থা, তাদের নিয়মকানুন আলাদা, আলাদা একটি জগৎ, আলাদা একটি রাজ্যের মতন। তাদের আইনেই চলতে হবে। সব বাবু, লেবার এবং ম্যানেজারই বলুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই বলুন, সবাই একটা আইনকে লক্ষ্য করে কিন্তু চলে। সেই বাগানের যে সুখ, সেই লাস্ট বলতে পারেন 1981, এরপরেই কিন্তু ক্রমশ বাগানে খারাপ হতে শুরু করল। এই বইটি আর দ্বিতীয় হয় না, কোনোদিন ছিল না, এত নিখুঁতভাবে লেখা এবং চারিত্রিক বৈশিষ্ট্যটা একটা বিরাট অংশ নিয়েছে। একদিক থেকে ধর্ম, খ্রিস্টান ধর্মে দীক্ষিত লেবার শ্রেণী বেশিরভাগই, কারণ এগুলো সমস্ত ইংরেজ আমলে হয়েছিল, যার জন্য ইংরেজদের গল্প, প্রকৃতি সব এটার মধ্যে এসেছে। এই চেতনা সম্পর্কে আমার মানুষের যেন চেতনা হয়, সেই ভরসায় আমি দিয়েছি। এবার আমি ছোটবেলা থেকে আরও একটা প্রশ্ন করছি আপনার, এটাও আমার খুব আর কি জানার ইচ্ছা আছে। সেটা হলো যে হয় না, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের উৎসাহের কিন্তু প্রয়োজন পড়ে, যে কোনো কিছু। বাট ছোটবেলাতে এমন কোন লেখাটা আছে যেটা লিখে আপনি বিশেষ কোনো পুরস্কার বা এমন কোনো একটা উৎসাহ পেয়েছে, যেটা আর কি আপনাকে মানসিকভাবে আর কি মানে আপনার পুরো ভিতর থেকে মনে হয়েছে যে না, এই লেখাটা নিয়েই আমি এগোবো, এবং মানে লেখাটা আপনার প্যাশন মানে হয়ে গেল? শুরুতেই তো আর একদিনেই তো সবাই সব কিছু হয় না, তো সেই ক্ষেত্রে এমন কোন লেখাটা আছে যেটা আপনারই নিজের লেখা, আপনাকে প্রচণ্ড পরিমাণে আগামী দিনের জন্য উৎসাহিত করেছে? আমার পছন্দের বইয়ের কথা বলা হয়েছে, আমার নিজের ব্যক্তিগত সেই বইটি দুঃখের ব্যাপার, ছাপা হওয়ার পরে বই হয়ে এখনও মার্কেটে আসেনি। বলতে গেলে ওই বইটি আমার নিজের অভিজ্ঞতাকে নিংড়ে দিয়েছি। সেটি হচ্ছে আশ্রয়। সেখানে গুজরাটি মেয়ে এবং বাঙালি ছেলে, দিল্লির থেকে একদম গুজরাটের শেষ প্রান্তে তারকা অবধি তার পটভূমি। এই পটভূমিতে চলে আসছে মধ্যপ্রদেশ, চলে এসেছে
গুজরাট একদম পুরো মাত্রায়, দিল্লি, হরিয়ানার কাছাকাছি এই এলাকা জুড়ে এই বিস্তৃতি। এই বইটায় আমি শরৎচন্দ্রের বিখ্যাত বই দেবদাস, যারা পড়েছেন আগে বইটা এবং প্রুফ দেখেছেন, দেবদাস ছিল সাধু ভাষায়। সাধু ভাষার একটা বিষয় খুব ভালো লাগে আমার। কোনো প্যাথেটিক বই, দুঃখের বই যদি সাধু ভাষায় লেখা যায়, তার যে কৌশলগত অবদান সে যেন আরও বেশি প্যাথেটিক হয়, দুঃখজনক একটা বর্ণনা সাধু ভাষায় যতটুকু আসবে চলিত ভাষায় সেটা আসে না। কিন্তু আমি এটা সম্পূর্ণ চলিত ভাষা লিখেছি। তবে আমার দেবদাস অন্যরকম। দেবদাস নাম নয়, অপূর্ব হচ্ছে নায়ক, আর নায়িকা হচ্ছে চন্দ্রা, গুজরাটি মেয়ে। ওরা সফর করতে এসে দিল্লিতে মথুরা, বৃন্দাবন, আগ্রা এগুলো দেখেছে একসঙ্গে। প্রথম জার্নিটা হচ্ছে ট্যুরিস্ট হয়ে একটা ট্যুরিস্ট বাসে তারা ঘুরে এলো। একই একদম লাস্ট সিটে একটা 5 জন বসে, সেটার মধ্যে ছিল একটি ছেলে বাচ্চা, আরেকটি মেয়ে, তার মা আর তার মাসি, আর হচ্ছে এই বইয়ের নায়ক অপূর্ব। তার দাদা অর্থাৎ নায়কের যে দাদা, তিনি তখন কাজ করতেন এয়ারফোর্সে দিল্লিতে, স্কোয়াড্রন লিডার। তারপর তার বাড়িতে গেছিলেন কিসের জন্য নায়ক, তার বর্ণনা আগেই দেওয়া আছে। তাই দাদা বলেছিল যে তোকে আমি 300 টাকা দিচ্ছি ভাই, আমার তো সময় হবে না, তুই একটু ঘুরে নে, ওই টিপটাও দেখবি, ওই তাজমহলও দেখবি, ওই আর দিল্লিটাও ঘুরে নিবি। ঠিক আছে, সেইভাবে ওরা টিকিট করলো। কিন্তু হলো কি, ওর সিটটা পড়লো ওই মহিলাদের, 2 জন মহিলা, 2 বাচ্চা, ও আর একজন দক্ষিণ ভারতীয় মানুষ, ছেলে, যুবক, বয়সে একটু বড় আমার নায়কের থেকে, ওর সঙ্গে খাতির হয়ে যায়। কিন্তু ওরা অনেক দূর জার্নি করে করে একটা অসুবিধা হয়, বাচ্চাগুলো একটু বাথরুমে যাওয়া, সেই ওদের বাথরুম করানো, এই দাঁড়িয়ে থাকতো কোন দিকে বাথরুম রয়েছে, এই অপূর্বের হাতে সব। অপূর্বকে খুব ভালো লেগেছে, ও সবখানে তাদের জল খাওয়া বা বাথরুমে যাওয়া এগুলো সাহায্য করে। এই করে ওদের একটা পরিচিতিটা ভালোই হয়ে যায়। কিন্তু আমার গল্পে এটা ফ্ল্যাশ ব্যাকে আসছে। প্রথম সিনেই রয়েছে ওই গুজরাটি ভাষা তো নয়, হিন্দি আর ইংলিশ ভাষা ওটা ব্যবহার করা হয়েছে। যেখানে দেবদাস সেখানে অপূর্ব সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে হয়ে গেছে, ওই
সেন্সলেস হয়ে গেছে, কিন্তু তাকে মৃত বলেই মনে হলো। সেদিন যে চন্দ্রা, ধরুন সে পার্বতী, পার্বতীর বিয়ে হচ্ছে অন্যের সঙ্গে, তাদের জাতের গুজরাটি ছেলের সঙ্গে, অর্থাৎ ভালোবাসাটা মরে গেল, ভালোবাসাটা রইল না, তাই ভেবেছিল। কিন্তু গুজরাটি মেয়ে হলে কী হবে, ওর যখন মেহেন্দি পরানো হচ্ছে সকালবেলা, বাইরে সানাই বাজছে, তখন ছুটে চলে গেল পূর্বে যাকে ভালোবাসত, তার ভালোবাসার কাছে যাবে। সে ছুটতে লাগলো, বাড়ির শুনতো সবাই তার পেছন পেছন ছুটতে লাগলো, রুক যাও বেটি, হ্যাঁ মত জানা কিদার যাতে हो। তো ও তো ছুটতে ছুটতে চলে যাচ্ছে, ও দেখলো বিয়ের পিড়িতে বসবে না, কাঁচা মেহেন্দি হাতে সে সিঁড়ি দিয়ে উঠছে, তার নায়ক সেই ভার নিয়েছে এই সম্পূর্ণ বিয়েটা দেবে নিজে হাতে। কিন্তু অর্ধেক তার সিঁড়ি যেই গেল, একটু নায়ক মৃত, তার বুকে সে কান দিয়ে দেখছে, কান পেতে যে না বিশ্বাস হয়েছে, তখন বেঁচে আছে। চিৎকার চিৎকার দিয়ে সমস্ত বাড়ির লোককে এক করলো। অনেকটা দেবদাসের মৃত্যুর সময় যা ঘটেছিল, কিন্তু দেবদাস নির্জলা একটি গাছের তলায় গরুর গাড়িতে এসে শেষ নিঃশ্বাস থেকে পার্বতী দেখতেও পেল না, কিন্তু যখন শুনতে পেল সে ছুটে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাকে তার হাজব্যান্ড আটকে দিয়েছে। শেষ দেখা কিন্তু আর হলো না। এইখানে সেটি আমি করিনি, গল্পের সেটি পাল্টে দিলাম। এখানে সবাই ধরাধরি করে তাকে শুশ্রূষা করে ডাক্তার ডেকে, বিরাট বড় লোক ওদের একটা টেক্সটাইল মিল ছিল, যেটা কাপড় চোপড় হয়, ডিজাইনার হিসেবে ছিল ওর পোস্টিং। ওই অপূর্ব ওদের প্রেমটা সেই দিল্লির থেকে গুজরাট অব্দি, এবং তাকে দাঁড় করানো সমস্ত দায়িত্ব নিয়েছিল এই মেয়েটি। অর্থাৎ তাকে দেখানো হলো ওই অবিবাহিতা, ওর বাচ্চা দুটি মাস। সেখান থেকে এই গল্পটি এমনভাবেই করা যে সমস্ত আমাদের ভারতীয় কৃষ্টি এক এক জায়গায় এক এক রকম, এক এক খাবার এক এক রকম ইউজ করে, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। এবং আমি প্রচেষ্টা চালিয়েছিলাম এটা একটা ভ্রামণিক উপন্যাস হিসেবে রূপ দেবার, ভ্রামণিকের সঙ্গে সামাজিক উপন্যাস এবং ভালোবাসা, একটা প্রেম। আমি আবার সেই বইটি উৎসর্গ করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, কারণ তার জন্মদিনের দিন আমি এই বইটি শেষ করেছি। আচ্ছা, অশ্রু একদম অন্য ধারার একটা উপন্যাস। তো এইখানে অশ্রুর ব্যাপারে আপনি যদি একটুখানি দর্শক বন্ধুদের বলেন যে এই অশ্রু কোথায় গিয়ে বর্তমান সময়ের সাথে আমাদের প্রত্যেকের সাথে মিলে যাচ্ছে, কোথায় গিয়ে চরিত্রগুলো মিলছে। আমার অশ্রু যে উপন্যাসটা, এই উপন্যাস একটা মোটামুটি একটা বিরাট বিষয় রয়েছে। 1981 সালের পর, দীর্ঘ বিরতির পর 2021 সালে আমি অশ্রু লিখলাম। সাহিত্য ক্ষেত্রে পুনরায়
আমাকে নিয়ে আসার সমস্ত মূল্য দেব আমার ভাগ্নে শ্রীমান পিনাকি রঞ্জন বিশ্বাস। ও আমাকে বহু বছর পর বলল, তোমার হাতও তো ভালো ছিল, তুমি লিখছো না কেন? এখন তো তোমার ছেলে দাঁড়িয়ে গেছে, বিয়ে করবে, হ্যাঁ এখন তুমি লেখো। তখন আমি ওর কথাটা ফেলতে পারলাম না ফেলে প্রায় 40 বছর পর দ্বিতীয় উপন্যাস হচ্ছে অশ্রু। আর এইটার ভিতরেই রয়েছে যে আমরা যা দেখছি প্রাকৃতিক পরিবেশ এবং অনুভব যেটা করছি আলো এবং বাতাস, সেইগুলো বাদ দিয়ে সবই অবাস্তব। হ্যাঁ, তা ধর্ম বলে কিছু নেই, ধর্ম ছিল না কোনো দিনই। ধর্ম হচ্ছে প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, চন্দ্র ওঠে, চন্দ্র অস্ত যায়, আবার একাদশী, তারপর পূর্ণিমা আসে, তারপর অমাবস্যা আসে। এগুলো একটা নিত্য নতুন নিয়মে চলে। এটা আমাদের ছোটোবেলার থেকে বাচ্চা অবস্থাতেই দেখে আসছি, এবং প্রত্যেকটা মানুষ সেটাই জানে। এইটা যেমন এইটাই হচ্ছে ধর্ম। আপনার ভবিষ্যতের প্রতি আপনার ফিউচার ভিশনটা কি আছে সেটা আমাদের খুব জানতে ইচ্ছা করছে, যে পুরো এখন সময়ে দাঁড়িয়ে আপনি কি চান, কোন বদল বা পরিবর্তনটা আপনি চান, যেটা একটা বিরাট রকম যদি সেই বদলটা আসে তো সমগ্র মানুষ জাতির আর কি পুরো একটা নতুন এভলিউশন, একটা পাল্টে যেতে পারে। কোন জায়গাগুলো আমাদের ঠিক করা উচিত, কোন জায়গাগুলো আমাদের একটুখানি ভাবা উচিত, ভিতর থেকে চিন্তা করা উচিত, এবং সেই জায়গাগুলোর সময়ের হিসেবে মানিয়ে নিয়ে আমাদের পরিবর্তন আনা উচিত। এরকম কি আছে যেটা আপনি আমাদেরকে সাজেস্ট করবেন? অবশ্যই আমি সাজেস্টই বলবো, কারণ বয়সে আপনার অভিজ্ঞতা বিশাল। তো সেই হিসাবে আপনি বিভিন্ন সময় যুদ্ধ, পার্টিশন, ইনফ্যাক্ট আমরাও মহামারী, যা যা আছে অনেক অনেক কিছু আপনি দেখেছেন, অনেক কিছুর আপনি অভিজ্ঞতা লাভ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সময়ের সাথে তো সব কিছুই পাল্টেছে। তো এখনের জায়গায় এসে আপনি কোন জিনিসগুলো বলবেন, যে জিনিসগুলো বা যে চেঞ্জেসগুলো স্টিল নাও এখনও আমাদের প্রয়োজন, যে সেগুলোর ওপর কাজ করা, সেগুলোর ওপর জানা। তো এটা যদি একটুখানি আপনি আমাদেরকে সাজেস্ট করেন, যাতে আমরাও সেই জিনিসটা ভেবে সেরকমভাবে আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে পারি, হতে পারি, নিজেদেরকে বদলাতে পারি। কারণ আমরা যদি বদলাই, পুরোটাই সামগ্রিকভাবে বদল সবার মধ্যেই দেখা দেবে। তো সেইখান থেকে আপনি আমাদের কিছু যদি সাজেস্ট করেন। এই বেলায় আমি সাজেস্ট করব, ভাবিকালের যারা সন্তান, অর্থাৎ ছোট থেকে যারা বড় হচ্ছে, মা বাবা ও বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের বলব যে শুধু পড়াশোনার ভিতরে ছেলে মেয়েকে আটকে রাখবেন না, তাদেরকে ছেড়ে দিন, তারা অন্তত বাইরের বই পড়ুক। জ্ঞানের কোনো লিমিটেশন নেই, জ্ঞান অর্জন করতে হয় শুধু বইয়ের মাধ্যমে নয়, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান হয়। কাজেই কিছুটা ভ্রমণ থেকে পেয়ে যাবে, কিছুটা ডায়েরি লেখা, কিছুটা এই স্কুলের চাপের বই ছাড়াও বাইরের বই পড়া, অর্থাৎ নিজের ভাষাটাকে, অন্তত মাতৃভাষাটাকে যেন ধরে রাখা যায়,
সেই জন্য পড়াশোনা, বাইরে গল্প, নাটক এবং আমাদের পুরনো যারা সাহিত্য সম্রাট এবং সাহিত্য জগতের লেখকরা দীর্ঘকাল লিখে আসছেন, তাদের অনুকরণে কিছু সৃষ্টি করার আগ্রহ। এই সৃষ্টিটা মাথায় আসাটা অত্যন্ত জরুরি। যেদিকেই হোক না কেন, বিজ্ঞানের ক্ষেত্রে হোক, ভৌগোলিক দিকটা হোক, বা অর্থনীতি বা রাষ্ট্রনীতি, প্রতিটি বিষয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে এবং নিজেকে দাঁড় করানোর প্রয়োজন রয়েছে সেইভাবে। আমি বর্তমান প্রজন্মের অভিভাবকদের কাছে এই একটি দাবি রাখছি যে ভবিষ্যতে মা বাবারও ভালো লাগবে, আত্মীয় স্বজনেরও ভালো লাগবে এমন কিছু কাজ যেটা বাইরে বুক ফুলিয়ে বলা যায় আমার ছেলে বা মেয়ে এই করেছে। হ্যাঁ, এই প্রজন্মের কাছে আমি সেটা আশা করব। কথায় চলে এলো আরেকটা ছোট্ট কথা। ফরাসি রাইটার, ফরাসি লেখক রমা প্রহ্লাদ, নাম শুনেছেন কিনা জানি না, অনেকেই বলতে পারবে না, তবে তার একটা উদ্দেশ্য প্রণোদিত লেখা ছিল এবং জ্ঞান দিয়ে গিয়েছিলেন যে নিজের জীবনকে ভালোবাসো এবং জীবনকে বুঝতে শেখো এবং জীবনকে ভালোবাসো। জীবন ছোট নয়, জীবনের ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই ভুলভ্রান্তিগুলোকে মাথা থেকে ঝেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটি হচ্ছে প্রধান কাজ প্রতিটি মানুষের। আমার এই প্রজন্মের কাছে এইটাই পরামর্শ দেব যে নিজেকে গড়ে তোলো, জীবনকে ভালোবাসো, জীবনের প্রতি পদক্ষেপ যেন তোমার সুখের হয় এবং আর একটা নিজের সৃষ্টি, সেই সৃষ্টিকে যেন একটা ভবিষ্যতের স্বপ্নের প্রতীক হয়ে থাকবে প্রত্যেকের কাছে, প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের কাছে। এইটি আমি সাজেস্ট করব। সত্যি শুনে খুবই ভালো লাগবে এবং কোথাও গিয়ে না এই রিয়েলাইজেশনগুলো আমাদের মধ্যে কাজ করে। যখন কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোথায় ভুল কোথায় ঠিক এই জিনিসগুলো, তখন এগুলো খুব গিয়ে কাজ করে। তো অনেক ধন্যবাদ, আপনি আপনার এতটা মূল্যবান সময়, এত মূল্যবান অভিজ্ঞতা, কথা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলার তরফ থেকে, যে আজকে এতটা সুন্দর একটা সাক্ষাৎকার নেবার সৌভাগ্য আমাদের হয়েছে। তো এখানেই আমরা আজকে সাক্ষাৎকার শেষ করছি। তো দর্শক বন্ধুরা, আজ আমরা এরকমই একজন ব্যক্তিত্বর সাথে আলাপ করতে পেরেছি, তার জন্য আমরা তো প্রচণ্ড পরিমাণে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আর আমি নিশ্চিত যে কোথাও গিয়ে আপনারাও এরকম একটা সাক্ষাৎকার শুনে একদম মানে এখনের পরে তো একটা নতুন কিছু আর কি মাথাতে কাজ করবেই। তো সেই ক্ষেত্রে আমি আশাই করছি যে আপনাদের খুব ভালো লেগেছে। সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।